নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। লোকসভা ভোটের দ্বিতীয় দফা হয়ে গেল আজ। দেশের 12টি রাজ্যের 88টি কেন্দ্রে নির্বাচন। ভোট এই বাংলার 3টি কেন্দ্রেও, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। 3টি কেন্দ্রই বিজেপির দখলে ছিল। পদ্মগড়ে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল। সকালে কয়েকটি জায়গায় সামান্য উত্তেজনার খবর আসে, কিন্তু মোটের উপর সম্পূর্ণ শান্তিপূর্ণ হয় ভোট। শান্তিপূর্ণ এই ভোটে ঝড় তুলেছে সন্দেশখালি। না, ভোট ছিল না সেখানে। শাহজাহানের ডেরায় মেলে অস্ত্রের খোঁজ। অস্ত্র উদ্ধারে নামানো হয় এনএসজি কমান্ডোদের। সন্দেশখালির ভেড়ির পথে আলপথে হেঁটে বেড়ালো রোবট। আর বাংলার 3 কেন্দ্রের ভোট, সেটা কোন পথে হাঁটলো সেটাই বোঝার চেষ্টা করব আমরা। আমাদের সঙ্গে থাকবেন 3 কেন্দ্রের প্রার্থীরা। আর এখানে যারা রয়েছেন, প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপির পক্ষে বলার জন্য রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের পক্ষে বলার জন্য রয়েছেন। কনিনিকা ঘোষ, সিপিআইএমের পক্ষে বলার জন্য রয়েছেন। অরূপ চক্রবর্তী, তৃণমূলের পক্ষে বলার জন্য, এবং রয়েছেন শিবাজি প্রতিম বসু, রাজনৈতিক বিশ্লেষক। এবং আমার সঙ্গে উত্তরবঙ্গে রয়েছেন গৌতম দেব। গৌতম দেব রয়েছেন, এবং গৌতম দা স্বাগত। এবং সঙ্গে রয়েছেন রাজু বিস্তা। রাজু, आपको भी स्वागत है हमारे प्रोग्राम में। নমস্কার গৌতম দা, উত্তরবঙ্গের যে ভোট হলো, এই ভোটে কি হবে? দার্জিলিং, রায়গঞ্জ কি হতে যাচ্ছে? দার্জিলিং এর কথা বলি আমি। রায়গঞ্জ, আজকে রায়গঞ্জের সাথে প্রত্যক্ষভাবে আমার যোগাযোগ ছিল না, খবর নিয়েছি। দার্জিলিংয়ে আমি যেটা বলবো, পাহাড় এবং সমতলে জায়গায় জায়গায় একটু বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় প্রবলেম তৈরি করার চেষ্টা হয়েছে বিজেপির পক্ষ থেকে। কিন্তু তা সত্ত্বেও বাই অ্যান্ড লার্জ ইলেকশন একেবারেই শান্তিপূর্ণ, এবং আমরা একটা উৎসবের মেজাজে ভোটটা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, এবং সেভাবেই আমরা আমাদের প্রস্তুতি আমরা সাজিয়েছিলাম। এবং দিনের শেষে আমরা বলতে পারি আমরা খুবই আত্মবিশ্বাসী, প্রত্যয়ী যে এই নির্বাচনে এবার একেবারে প্রথমবার তৃণমূল কংগ্রেস দার্জিলিং এর এই মর্যাদাপূর্ণ লড়াইয়ে ঘাসফুল ফুটবে দার্জিলিংয়ে। আর রায়গঞ্জ আসন এবার একটা গুরুত্বপূর্ণ আসন, এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের ঠিকই লাগোয়া, এবং ইসলামপুর একসময় দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে ছিল, এবং সেখান থেকে এটা ডিলিমিটেশনের পর এখন ইটাহার এটা চলে যায়, এবং তারপরে তার জায়গায় কালিয়াগঞ্জ এর মধ্যে চলে আসে। আমার কাছে যেটা খবর, যে রাজগঞ্জে খুব কমফোর্টেবল মার্জিনে কৃষ্ণ কল্যাণী, বিজেপির যিনি প্রার্থী, একসময় উনি কার্তিক পাল, একসময় কালিয়াগঞ্জের চেয়ারম্যান, তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। গৌতম দা, আপনি বললেন উৎসবের মেজাজে ভোট হয়েছে। শেষ হাসি উৎসব কে করবে? হ্যাঁ, দার্জিলিং আর রায়গঞ্জ আপনি বলছেন। দার্জিলিংয়ে এই প্রথম তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করতে যাচ্ছে, সুতরাং আমরা উৎসবের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছি। गौतम दा, अपनी एक संगे থাকুন। गौतम दा, एक संगे থাকুন। हमारे साथ है राजू बिस्ता। राजू, आपको स्वागत है न्यूज 18 नेटवर्क 18 में। इलेक्शन, बहुत बहुत धन्यवाद, और मैं गौतम दा का भी स्वागत करता हूं। इलेक्शन कैसा रहा? इलेक्शन बहुत अच्छा रहा, और पूरी दार्जिलिंग की जनता भारतीय जनता पार्टी और मोदी जी के साथ है, और चौथी बार भारतीय जनता पार्टी बड़े अंतर के साथ टीएमसी को हरा रही है। राजू, मैंने आपको प्रश्न पूछा था जब मैं दार्जिलिंग गया था। आपको प्रश्न पूछा था, आप पहला कैंडिडेट है जो दार्जिलिंग में कॉन्स्टिट्यूंसी में रिपीट हो रहे हैं, क्योंकि इसका पहले जसवंत सिंह, उसके बाद सुरेंद्र सिंह अहलूवालिया जो भी है वो रिपीट नहीं हुआ।
तो इस बार आप चुनाव के लिए कितना कॉन्फिडेंट हैं? मैं पूरी तरह आश्वस्त हूं और गौतम दास जैसे लोगों का प्यार और भरोसा, मान सम्मान पूरा भारतीय जनता पार्टी और मेरे साथ है। हमारे दार्जिलिंग के तमाम जनता जनार्दन और तमाम हमारे संगठन के साथी सब ने बहुत मेहनत की है और मैं पिछली बार 4 लाख मतों से विजय प्राप्त हुआ था और मेरा मानना है कि इस बार 5 लाख के बड़े अंतर के साथ भारतीय जनता पार्टी दार्जिलिंग सीट चौथी बार जीत रही है। गौतम दा, राजू बोलছেন 5 লাখের বেশি ভোটে জিতবেন। গৌতম দা, আপনার সহযোগিতায়? না, আমি রাজুকে বলতে চাই যে হ্যাঁ, কনফিডেন্স আমার সহযোগিতা, দিস ইজ ভেরি নাইস থিং। রাজু, তোমাকে ধন্যবাদ। এই ধরনের কনফিউজিং কথাবার্তা বলাটা একেবারেই ঠিক নয়, যুক্তিসঙ্গত নয়। আমরা নিশ্চয়ই একটা সিরিয়াস এখানে আলোচনা আমরা এখানে করতে যাচ্ছি। 5 লাখ মানে টোটাল পোল ভোটে কত পার্সেন্টেজ সেটা একটা আমাদের দেখার দরকার। তো কনফিডেন্স থাকা ভালো, ওভার কনফিডেন্স অনেক সময় বিপর্যয়ের কারণ হয়। এখন 4 তারিখ পর্যন্ত তো সবটাই জল্পনা এবং ভবিষ্যতের গর্ভে নিহত থাকবে। সুতরাং রাজু 5 লাখ এই কল্পনা নিয়ে, মানুষ তো কল্পনা করতেই ভালোবাসে, রাজুও নিশ্চয়ই সেটা নিয়েই কল্পনা বিলাসী হতে চাচ্ছে, কল্পনার জগতে বিরাজ করছে। রাজুকে 4 তারিখ পর্যন্ত সেই কল্পনার জগতে থাকতে দিতে চাই। 4 তারিখে আশাভঙ্গ হবে এবং আশাভঙ্গ হলে সেই আশাভঙ্গটা যেন স্পোর্টিংলি রাজু নেয়, এটাই রাজুর কাছে আমার বক্তব্য থাকে। राजू, गौतम ने बोला आप ख्वाब देख रहे हैं और ये ख्वाब 4 तारीख के बाद पता चल जाएगा, क्या दूध का दूध पानी का पानी होगा? गौतम दा पिछले 15 साल से यही बयान दे रहे हैं। मैं बहुत सम्मान करता हूं उनका, क्योंकि बहुत पुराने पॉलिटिशियन है और इस क्षेत्र में काफी काम उन्होंने किया है। मेरे को तो सिर्फ मात्र 5 साल हुए हैं, लेकिन आज मोदी जी को वोट देने के कई कारण है और टीएमसी को वोट देने का एक भी कारण नहीं है। टीएमसी आज देखिए, संदेश खाली में जो हो रहा है ये सिर्फ वहीं तक सीमित नहीं है, चोपड़ा से लेकर फांसी देवा तक संदेश खाली है और मतलब भ्रष्टाचार होता है, ये कारण तो नहीं हो सकता टीएमसी को वोट देने का। और हमारी लगातार डेमोग्राफी चेंज हो रही, ये तो कारण नहीं हो सकता टीएमसी को वोट देने का। हमारे युवा पलायन करने को मजबूर है, ये तो कोई कारण नहीं हो सकता टीएमसी को वोट देने का। लेकिन मोदी जी को वोट देने का कारण है, मोदी जी के नेतृत्व में देश सशक्त बना है, मजबूत बना है, हमारे बॉर्डर एरिया सिक्योर हुए हैं और ताकतवर बने हैं। और मुझे गर्व के साथ ये कहते हुए अच्छा लगता है, मोदी जी के नेतृत्व में, केंद्र सरकार के नेतृत्व में आज 50,000 करोड़ से ज्यादा के विकास के काम चल रहे हैं। और एक काम में स्वयं ओपनिंग के समय गौतम देव आए थे, जो बालासन नदी से लेकर के सेवक का 2009 से अटका हुआ काम था, 15 साल बाद जाकर के मोदी जी के नेतृत्व में उसका उद्घाटन हुआ है। और ऐसे 50,000 करोड़ के काम मैं गिना सकता हूं। सो मोदी जी के साथ जनता है, उनको वोट देने के कारण है, टीएमसी को वोट देने का एक भी कारण नहीं है। গৌতম দা, রাজু বলছেন যে মোদিজির জন্যই ভোট হবে, আপনার বক্তব্য? হ্যাঁ, আর দেখুন, রাজু যে কথাটা বলছে আজকে পরিসরটা খুব স্বল্প। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যে ধরনের দুর্নীতির ঘটনা ঘটেছে, যেভাবে নীরব মোদি, চোকসি এবং মালিয়া তারা চলে গেছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়নি, এই ধরনের অজস্র বিষয় আমরা নিতে পারি। আর 50,000 কোটি টাকা রাজু কোথা থেকে পাচ্ছে আমি জানি না। রাজু যে কথাটা বলছে সেটা হচ্ছে সেবক থেকে বালাসন পর্যন্ত যেটা 4 লেন 6 লেনের কাজ চলছে, স্টেট করছে, কিন্তু সেটা এনএচএআইয়ের কাজ, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, সেই প্রজেক্টটা হচ্ছে। কিন্তু পুরসভায় আর 1500 কোটি টাকার হিসেবটা দিলে ভালো হয়। যেমন এখানে জল প্রকল্প, রাজু বারে বারে বলে, আজকে আমি এখানে অপরচুনিটিটা পেলাম সেজন্য ওকে বলছি, আমরা যখন জল প্রকল্পটা অমৃত টুতে নিয়ে এলাম
তখন জল প্রকল্পটাতে রাজুজি বললেন, আমি রাজু বলছি ওকে, ও আমার থেকে বয়সে অনেক জুনিয়র, সেই জন্য আমি ওকে রাজু বলে রাজুজি বলা উচিত বা মিস্টার বিস্ট বলা উচিত আমার, সেটা আমি ওকে বলছি। যে রাজুজি যখন বললেন যে সেন্ট্রাল ফান্ডিংটা এই প্রোগ্রামটা হচ্ছে, কিন্তু অমৃত 2 বিষয়টা জানা উচিত যে 62% স্টেট গভর্নমেন্ট দেয়, 5% ইউএলবি দেয়, অর্থাৎ এখানে এসএমসি দিচ্ছে, আর 33% সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্সে জল প্রকল্পে 518 কোটি টাকা অমৃত 2-তে স্যাংশন হয়েছে। এবং স্টেট গভর্নমেন্ট এটা গ্যারান্টি দেওয়ার পর, আমাদের বাজেটারি প্রভিশন দেওয়ার পরেই কিন্তু স্টেট থেকে তারা সেই টাকাটা দেওয়ার জন্য স্যাংশনটা দিয়েছেন, এবং সব মিলে 518 কোটি, 33% সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্সের জল প্রকল্প। রাজুজি, আমাদের এখানে অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচারের কাজগুলো হচ্ছে, हाँ राजू जी, आज टीएमसी ने आपके अगेंस्ट में एक कंप्लेंट किया है, जो आप आपका सपोर्टर लेके बूथ पर चला गया था और गोली मारो जो स्लोगन जो नेशनल के लिए पहले बार एक इम्पैक्ट हुआ था, उस गोली मारो स्लोगन को आज फिर आपने इंट्रोड्यूस किया है। देखिए, एक बात तो हर एक को कंप्लेन करने का पूरा अधिकार है। अगर टीएमसी के पास सबूत है तो इलेक्शन कमीशन के पास जरूर जाना चाहिए और जरूर कंप्लेन करना चाहिए। मैं उस बात का स्वागत करूंगा। और मेरा नेचर गौतम दा भी जानते हैं, मैं कहना नहीं चाहता। आज जो है इनके अलायंस पार्टी अनित थापा जी सवेरे वोट डालने जाते हैं और पूरा मीडिया को साथ लेकर के चलते हैं। मैं दिन भर रहा, मैंने कम से कम 100 मीटर से दूर अपने मीडिया, अपने साथियों को भी दूर रखा। और दूसरी बात, इन्होंने कहा नीरव मोदी चौकसी की बात की। मैं इनको बताना चाहूंगा, ये तो भगोड़े थे, कांग्रेस के समय में पैसा खा करके देश से भागे हुए थे। आज मोदी जी के समय में पकड़ पकड़ के उनको देश लाया जा रहा है, पहली बात। दूसरी बात, इन्होंने कहा 50,000 करोड़ के क्या काम चल रहे हैं, इनको तो नहीं पता। मैं तो पिछले 5 साल से हो रहा है और मैं तो यही रिपोर्ट कार्ड लेकर के जनता के पास जा रहा हूं। आज सेवक से लेकर के रंगपुर तक 42 किलोमीटर की रेलवे का काम चल रहा है, जिसमें 12,000 करोड़ की लागत केंद्र सरकार दे रही है। आज कोरोनेशन ब्रिज का नंबर 2 अल्टरनेटिव ब्रिज सैंक्शन हुआ है, 1100 करोड़, वो केंद्र सरकार की देन है। आज सिलीगुड़ी के चारों तरफ 180 किलोमीटर का रिंग रोड बन रहा है, तो उसकी स्वीकृति केंद्र सरकार ने दी है। गौतम दास जिस एरिया से आते हैं, फुलबारी से सिलीगुड़ी तक 12 किलोमीटर रोड सैंक्शन हुआ है, 650 करोड़ रुपए वो केंद्र सरकार दे रही है। और हर घर जल के लिए और अमृत 2 स्कीम के लिए 4500 करोड़ रुपए सिर्फ केंद्र सरकार ने दी है। ऐसे तमाम योजनाएं हैं। और आपको पता है एनजीपी में 350 करोड़ का जो है नया टर्मिनल बन रहा है। मुझे बताते हुए खुशी है और गौतम दा को भी अच्छा लगेगा कि 3000 करोड़ रुपए भारत सरकार ने स्वीकृति दी है मात्र बागडोगरा एयरपोर्ट को नया टर्मिनल बनाने के लिए। ये सच्चाई है। राजू, ये बताने के लिए थैंक यू वेरी मच। लेकिन गोली मारो स्लोगन लेके जो इम्पैक्ट हो रहा है, उसके बारे में आपका क्या बोलना है? नहीं, मैंने नहीं सुना, मैं वही बोल रहा हूं। अगर ऐसा किसी ने स्लोगन दिया है तो जरूर कंपल करे, और जो जिम्मेदार है उसको जो है जो भी सजा उचित भारत का कानून मानता है उसको मिलना चाहिए। और नहीं, आप खुद गया था। नहीं, किसी ने स्लोगन नहीं दिया, आपने बोला गोली ठोकना चाहिए सेंट्रल फोर्स को। ऐसा है कि आपने जो है 2 बातें की। आपने जो गोली ठोको सालों को पता नहीं क्या आपने कहा, मैंने नहीं सुना। अगर ये मेरे मुंह से निकला है तो आप जरूर कंप्लेन करिए, लेकिन अगर आप बगैर सुने हुए कोई भी बात मेरे मुंह पे डालेंगे तो वो ये उचित नहीं है। मैं एक जिम्मेदार मीडिया पत्रकार आप भी है, आप उसको देख लीजिएगा। धन्यवाद, धन्यवाद राजू, धन्यवाद हमारे साथ रहने के लिए। थैंक यू वेरी मच, थैंक यू वेरी मच। गौतम दा अनेक धन्यवाद संगे থাকার জন্য। गौतम दा অনেক ধন্যবাদ। আমরা যারা স্টুডিওতে আছেন তাদের সাথে কথা বলবো। শিবাজি দা, কি বুঝলেন এই দার্জিলিং লোকসভা কেন্দ্র? এই তো দাবি পাল্টা দাবি থাকবেই, কি বুঝলেন? দার্জিলিং একটা একটা করে আসুন। বুমদা, দার্জিলিং এর ক্ষেত্রে তো আমরা দেখেছি দার্জিলিং এর প্রার্থী বিজেপির কে হবেন সেটা নিয়ে টানাপোড়েন ছিল।
রাজু বিস্তাব এসছেন, মাঝখানে শৃঙ্গলার যিনি ফরেন সেক্রেটারি ছিলেন তার আসার কথা ছিল এখানে, তিনি আসেননি, তিনি বিজেপিতে জয়েনও করেছেন। তো এখানে রাজু বিস্তাকে নিয়ে কিন্তু একটা বিজেপির ভেতরেও একটা আমরা জানি টেনশন আছে, যার ফলে একজন এমএলএ, তিনি অলরেডি বিজেপির এমএলএ, তিনি দাঁড়িয়েছেন। কিন্তু ব্যাপার হচ্ছে দার্জিলিংয়ের যে ইস্যুটা যদি আবার গোর্খাল্যান্ডের ইস্যু যদি একটা জায়গা যেখানটা তোলার বারবার চেষ্টা হচ্ছে, এবং যেখানে আমরা দেখেছি যে অনেকে যারা ছিলেন, বাইরে ছিলেন, তারা কিন্তু এখন আস্তে আস্তে এমনকি গোজমোমোর থেকে বিমল গুরুং, এরা যখন আসছেন অনেকটা সাপোর্ট করছেন। পাহাড়ের ভোটটা, পাহাড়ের যে 3টি অ্যাসেম্বলি সেটা আমরা জানি 3টি অ্যাসেম্বলি কিন্তু ডিটারমিন করে দেবে। তৃণমূলের পক্ষে চোপড়াটা যদি এদিকে আসে, চোপড়ার ভোটটা নানা কিছু কারণে চোপড়ার ভোটটা যদি আসে, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া এবং আরও যেগুলি আছে, মাটিগাড়া, শিলিগুড়ি এবং অন্যান্য, এই যে নিচের দিকের 4টে, এই 4টের মধ্যেও অনেকটা অঞ্চল কিন্তু যারা পাহাড়ি নানা রকম জাতি এবং জনজাতি তাদের দ্বারা অধ্যুষিত, সেখানে কিন্তু একটা আবার গোর্খাল্যান্ডের কথা বলার একটা ভেতর থেকে চেষ্টা হচ্ছে, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কন্যাদি, আপনাদের ক্যান্ডিডেট নেই, যদিও কংগ্রেসের ক্যান্ডিডেট রয়েছে। পাহাড়ে তো আপনাদের একটা সময় সংগঠন ছিল, পরবর্তীকালে দলটাও ভেঙেছিল। কোথাও কি এই শিলিগুড়ি একটা সময় অশোক ভট্টাচার্যের খাস তালুক ছিল, এই জায়গাটা তো আপনারা জায়গা হারাতে শুরু করেছেন আস্তে আস্তে, জায়গাটা কি রিকভার করার জায়গা আছে? মাইকটা আসলে এই খাস তালুক, আমাদের ভোটার, এগুলো না ঠিক আমি করি না, কারণ ওটা টেকেন ফর গ্র্যান্টেড কিছু হয় না। সবসময় তো রাজনীতি সম্ভাবনার চালচিত্র, ফলে পরিবর্তন হলে, সময় পরিবর্তন হলে সব কিছুর মধ্যে দিয়ে নানান কিছু পরিবর্তন হয়। কিন্তু এবারকার ভোট আপনি দেখবেন বারবার যেটা চেষ্টা করা হচ্ছে, এবং বাম কংগ্রেসের পক্ষ থেকেও যে কথা বারে বারে বলা হয়েছে, সেটা হলো মানুষের জীবন যন্ত্রণা, মানুষের জীবন জীবিকা, কর্মসংস্থান, এই যে সমস্ত বিষয়গুলো যেগুলো কিন্তু তলার দিকে চলে যাচ্ছে, একদম নিচুর দিকে চলে যাচ্ছে, এই কথাগুলো সারফেসে উঠে আসছে না। এবং তার বদলে এই বিজেপি তৃণমূল বিজেপির মধ্যে দিয়ে একটা বাইনারি করার চেষ্টা করা। কিন্তু আজকের লড়াইটা দেখবেন, নিশ্চয়ই করে 4 জুনের কি রেজাল্ট হবে আজকেই বলে দেওয়া যায় না, কিন্তু নিশ্চিত যে এই লড়াইটা দেখবেন অবশ্যই সবে 2টো দফা হচ্ছে, এই লড়াই কিন্তু দ্বিমুখী লড়াই থাকবে না, এই লড়াই কিন্তু ত্রিমুখী লড়াই হচ্ছে। এবং সর্বত্রই দেখেছেন দার্জিলিংয়ের ক্ষেত্রে এই হামরো পার্টি ইত্যাদি যারা পঞ্চায়েতের ক্ষেত্রেও ভালো রেজাল্ট করেছিল, এ সমস্তটাই আজকে কংগ্রেসের সঙ্গে এসছেন, নানান কিছু সবটা মিলিয়ে আজকে কিন্তু অনেকগুলো ইকুয়েশন বদলেছে। ফলে সেই মতোই মানুষও সেই বিষয়টা দেখছেন এবং লক্ষ্য রাখছেন। সব মিলিয়ে মানুষ কিন্তু তিতবিরক্ত, এই গোর্খাল্যান্ড ইত্যাদি ইস্যু নিয়ে তিতবিরক্ত। ফলে সব মিলিয়ে নিশ্চিত করে মানুষও সেটা দেখবেন, এবং বাম কংগ্রেসের পক্ষে যে প্রশ্নটা তাদের পক্ষে আসার কথা, তাদের দিকে অনেক বেশি নিজেদের ভোটকে কাস্ট করার কথা, সেটা নিশ্চয়ই মানুষ অভিষেক মুনিশ তামাং কংগ্রেসের প্রার্থী, দাগ কাটতে পারবেন? আচ্ছা, প্রথম কথা, দার্জিলিংয়ের ক্ষেত্রে অনেকগুলো ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে। দিদি যেটা বলছিলেন যে নিঃসন্দেহে গোর্খাল্যান্ড অবশ্যই একটা ইস্যু, কিন্তু গোর্খাল্যান্ডের ক্ষেত্রে তুমি যদি দেখো, একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সুভাষ ঘিসিংয়ের এবং বিমল গুরুংয়ের দুজনের দাবি কিন্তু একদম অন্যরকম ছিল। তারা হঠাৎ করে, এবং একজনের উত্থান কিন্তু আরেকজনকে হারিয়ে বা আরেকজনকে প্রতিপক্ষ করে, আজকে তারা বিজেপির জোট সঙ্গী হয়েছে, কিন্তু নিচুতলার মানুষদের ভেতর কিন্তু সেই জেলিংটা হয়নি। এবার গোর্খাল্যান্ডে যদি আমি সরিয়ে রেখে একজন মানুষের, যিনি গোর্খাল্যান্ডের সমর্থক, তিনি তার পাশাপাশি কিন্তু একজন চা বাগানের শ্রমিকও, যে শ্রমিকের গত 5 বছর ধরে ন্যূনতম মজুরিটা বাড়েনি, এবং যেটা কিন্তু রাজু বিস্তা এবং জন বার্লার প্রতিশ্রুতি ছিল, নাম্বার 1। নাম্বার 2, সব থেকে বেশি সংখ্যক গোর্খা রেজিমেন্ট সেনাবাহিনী যায় এখান থেকে, অগ্নিবীর প্রকল্প এদের এখানে দাগ কেটেছে। অর্থাৎ আমার আর্থিক সত্তা নাকি আমার জাতিসত্তা কোনটা ইম্পর্টেন্ট হবে আমি জানি না। হ্যাভিং সেড দ্যাট, এই যে তুমি বললে না যে এই যে তৃণমূল এবং এটাতে, আচ্ছা, অনিত থাপা হচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেটের চিফ ইলেকশন এজেন্ট, তার এগেনস্টে জিটিএ এসএসসি স্ক্যামে এফআইআর করেছে কে? নান আদার দেন রাজ্য সরকার। আবার উল্টো দিকে বিমল গুরুংয়ের এগেনস্টে ইউএপিএ আছে। আমরা দেখেছি ইউএপিএর ইম্প্যাক্টে ভীমা কোরেগাঁওতে কী হয়েছে। এতগুলো ঘটনার ভেতর
কে সেই মুহূর্তে কি দেবে আমরা জানি না, কিন্তু এই যে 7টা বিধানসভা বললে না, 7টা বিধানসভার খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে এই ওপরের 3টে বিধানসভা সংখ্যায় বেশি, এরিয়ায় বেশি, কিন্তু মুনিশ তামাং কি দাগ কাটতে পারবে? কংগ্রেস দাগ কাটতে পারবে। কেন কংগ্রেস দাগ কাটতে পারবে? কারণ এই বিজেপির আগে লাস্ট যে জিতেছিল তার নাম দাওয়া নরবুলা 2004 সাল। এবং কেন এই কথাটা বলছি তার কারণটা হচ্ছে যে সেটা তোমার কাস্ট সেন্সাস বলো, কারণ এটা কিন্তু আদিবাসী অধ্যুষিত, কাস্ট সেন্সাস বলো বা নকশালবাড়ি মাটিগাড়া চত্বরের স্বশাসন থেকে বলো, এই সবকটা জিনিস কিন্তু কংগ্রেস অ্যাড্রেস করার চেষ্টা করেছে। এবং সেখানে শঙ্কর মালাকার হোক, অশোক দা হোক, সবাই কিন্তু আস্তে আস্তে তাদের ঋত জমিটা পুনরুদ্ধারের চেষ্টা করছে। কেয়া, কি অবস্থা? অবস্থা তো খুবই ভালো। আচ্ছা, এখনো পর্যন্ত যে 2 দফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গে, আজকে? যে 3টে আজকে আসন এবং প্রথম দফায় 3টে আসন, 6 হচ্ছে বিজেপি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা নিয়ে কোনো রকম দ্বিধা নেই, মনে দ্বন্দ্ব নেই। কিন্তু আমার কয়েকটা কথা বলার আছে বিশ্বদা। দেখুন, গৌতম দেব নিজে বললেন উৎসবের মেজাজে ভোট হয়েছে, অর্থাৎ ভোটটা এখানে মানুষ বেরিয়ে দিয়েছে। কিছু তো বিচ্যুতি থাকবে, ত্রুটি থাকবেই, 100% পুরো কভার করা যায় না। আমার মনে পড়ে যাচ্ছে ঠিক গত বছরই যখন পঞ্চায়েত ভোট হয়েছিল, সেই সময় রক্তগঙ্গা বয়ে গেছিল। আমরা এই সময় স্টুডিওতে আপনাদের চ্যানেলে এসে শো করছি কোথায় কাকে তুলে নিয়ে যাচ্ছে, কোথায় কাকে আটকে দেওয়া হচ্ছে, কোথায় ব্যালট বক্স নিয়ে পালিয়ে যাচ্ছে, কোথাও ব্যালট খেয়ে নিচ্ছে, এই সব খবর করেছে। আজকে মানুষ অন্তত বেরিয়ে ভোটটা দিতে পেরেছেন, এইটা ভালো লাগছে, অর্থাৎ তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পেরেছেন। এক। আচ্ছা, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কনিনিকাদি বললেন, বামেদের মানে ইন্ডি জোটের মুখপাত্র বললেন যে অনেকগুলো অশান্তি হচ্ছে, অনেক কিছু এখন অ্যাড্রেসড করা হয় যাচ্ছে না। আমার মনে পড়ে যাচ্ছে বিশ্বদা, আমাদের ছোটোবেলায় আমাদের স্বাভাবিক গরমের ছুটিতে ইচ্ছা করতো পাহাড়ে যেতে, দার্জিলিংয়ে যেতে পারতাম না, কারণ সিপিএমের সে বন্ধের রাজনীতি। সেই সময় পাহাড় বন্ধ, মানুষের রুজি রোজগার বন্ধ। আর আজকে দেখুন ছবিটা, আজকেই দেখছিলাম অন্য একটি চ্যানেলে, যখন দার্জিলিংয়ে সেখানকার আপনার যে সাংবাদিক ছিলেন তিনি দেখাচ্ছেন মানুষ সেখানে ঘুরে বেড়াচ্ছেন, মানুষ সেখানে আনন্দ করছেন। চিত্রটা পাল্টেছে। দার্জিলিংকে কেন্দ্র করে যে সমস্ত জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলিতে এক প্রকার বন্ধার রাজনীতি করে রাখা হয়েছিল। আপনারা কনফিডেন্ট যে এবারে যে ভোট হলো তাতে আপনারা? দিদি আমি একটু বলে নি, কনফিডেন্ট 100%। এটা নিয়ে মনে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, কোনো শঙ্কা নেই। অরূপ, আচ্ছা, আমি প্রথমত বলি, দেখুন প্রত্যেক দলই চায় তার প্রার্থী জিতবে, এটা তো অস্বাভাবিক কিছু না, গণতন্ত্রে এটাই স্বাভাবিক। কংগ্রেস চাইবে তাদের প্রার্থীর সমর্থনে, কেয়া বলবে 6-0, 543-0 বলে দিতে পারে, তাতে কোনো আপত্তি নেই। পোলাও যদি স্বপ্নে খায় 1 কেজি 500 চালে 1 কেজি ঘি ঢালতে ক্ষতি কি? মুশকিল হচ্ছে আজকে মোদিজি সভা করেছেন। এতদিন পর্যন্ত শুনতাম মোদি কা গ্যারান্টি, আজকের সভায় একবারও গ্যারান্টি আসেনি, বুঝলেন বিশ্বদা? আজকের সভায় গ্যারান্টি আসেনি, উল্টে কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে কথাটা আজকে আবার এসছে, সেই হেড স্পিচ, সেই জাতিগত দাঙ্গা, উস্কানি, সংখ্যালঘুদের উদ্দেশ্য করে যে আপনাদের সম্পত্তি তারা নিয়ে নেবে যারা বেশি বাচ্চা পয়দা করে, একদম কোট আনকোট এই শব্দ আসছে। ঘটনাচক্রে যিনি বলছেন তারা নিজেরাও 6 ভাই বোন। আমি সেই প্রশ্নেও যাচ্ছি না, আমি খুব পরিষ্কার করে বলি, এখানে রাজু বিস্তা বলছিলেন যে মোদিজিকে দেখে, মোদিজির যে কথা মোদিজি পালন করেছেন তার জন্য ভোট দেবেন, এবং ওই জন্য রাজু বিস্তা 5 লাখে জিতবেন বললেন। আমি এটা ওই মোদিজির কথায় অনুপ্রাণিত হয়ে 15 লাখ কিরকম ঢুকে গেছে আমি জানি না, রাজু বিস্তার 5 লাখও যদি ওরকম ঢোকে তাহলে তো ওবি এক পলিটিক্যাল জুমলা থা। 4 তারিখ আসলে বোঝা যাবে। পাহাড়ের 7টা বিধানসভা, 3টে পাহাড়ে রয়েছে, 4টে সমতলে। 4টে সমতলের মধ্যে শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া এই মুহূর্তে বিজেপির বিধায়ক রয়েছে, চোপড়ায় আমাদের বিধায়ক রয়েছে। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসি দেওয়া বিজেপির 3টে বিধায়ক, তাদের জায়গা থেকে যে ভোট মার্জিনই আসুক না কেন, শুধু একা চোপড়া তাকে ছাপিয়ে দিয়ে অন্তত আরো বেশি লিড আমাদেরকে রাখবে। তার সাথে সাথে পাহাড়ের চিত্রনাট্য কিন্তু এই মুহূর্তে পুরো বদলে গেছে আজ থেকে 10 বছর আগে যা ছিল তার সঙ্গে। অনিত থাপাই একটু আগে কেয়া একটা ভুল তথ্য দিলেন যে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু প্রথম কথা পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন দ্বিস্তরীয়, পাহাড়ে একমাত্র শিলিগুড়ি এসএমপি আমি কে আপনার বলার সময় বলিনি, আবার আপনার ধরাতে হবে না, বিজেপিকে ধরাতে হবে না, আপনি প্লিজ চুপ করুন। আমি জানি বিজেপি পার্লামেন্টেও কথা বলতে দেয় না, পার্লামেন্টেও কথা বলতে দেয়, আপনার বলার সময় বলবেন, আপনার বলার সময় বলবেন। আমি খুব পরিষ্কার ভাবে বলছি,
পঞ্চায়েতে উত্তরবঙ্গে বিশদ আপনারা কভার করেছেন, উত্তরবঙ্গেও সেই অর্থে কোনো গন্ডগোলের খবর কুচবিহার ছাড়া আসেনি। সেই অর্থে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা দার্জিলিংয়ের সমতল যে জায়গায় রয়েছে পঞ্চায়েত, সেখানে আসেনি। আমি কেন বলছি, আজকে দ্বিস্তরীয় নির্বাচন দেখিয়ে দিয়েছে পাহাড়ে নিরঙ্কুশ এই মুহূর্তে অনিক থাপা। গোপাল লামার মূল সমর্থক, মূল প্রস্তাবক অনিক থাপা। পাহাড়ে এই মুহূর্তে বিমল গুরুংয়ের রাজনীতি প্রত্যাখ্যাত। অনিক থাপার সমর্থন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। সামগ্রিকভাবে পাহাড়ের 3টে আসন, তার মধ্যে বিজেপি নিজে জর্জরিত, নিজের অন্তর্দ্বন্দ্ব। বিজেপির বিধায়ক কার্শিয়াং এর সে প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছে বিজেপি। রাজু বিস্তা তো নিজের দলের এমএলএ এর কনফিডেন্স গেইন করতে পারেননি, তিনি সমতলে পাহাড়ের মানুষের কনফিডেন্স গেইন করবেন কোত্থেকে? পাহাড় বিজেপিকে হারিয়ে দিয়েছে, সমতলে বিজেপি হারছে। সামগ্রিকভাবে দার্জিলিং লোকসভা প্রথমবার তৃণমূল কংগ্রেস জিতবে। আমি একবার দেখে নিই যে দার্জিলিং এর চিত্রটা কি ছিল, কি ভবিষ্যতে বর্তমানে কি আছে। 2019-এর লোকসভা নির্বাচন, কালিম্পং সিটে বিজেপি জিতেছিল 62,575 ভোটে। দার্জিলিং সিটে বিজেপি জিতেছিল 85,000-এর বেশি ভোটে। কার্শিয়াং 87,000-এর বেশি ভোটে। মাটিগাড়া, নকশালবাড়ি 98,000-এর বেশি ভোটে এগিয়েছিল। শিলিগুড়ি 65,000-এর বেশি ভোটে, আর ফাঁসি দেওয়াতে 53,000-এর বেশি ভোটে। একমাত্র চোপড়ায় তৃণমূল কংগ্রেস 44,000 ভোটে এগিয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচন যদি ধরি, তাহলে আমি দেখছি কালিম্পং জিতেছিল 3,000 ভোটে, দার্জিলিং বিজেপি জিতেছিল 21,000 ভোটে, কার্শিয়াং জিতেছিল 15,000 ভোটে, মাটিগাড়া নকশালবাড়ি 70,000 ভোটে, শিলিগুড়ি 35,000 ভোটে, ফাঁসি দেওয়া 27,000 ভোটে, একমাত্র চোপড়ায় তৃণমূল জিতেছিল 64,000 ভোটে। আমি পার্সেন্টেজটা একবার দেখবো। 2019-এর লোকসভার ফল, বিজেপি 4,13,000 ভোটে জিতেছিল, আর 2021-এর দেখলে 1,62,000 বিধানসভা ভোট যদি আমি ধরি, 1,62,000 ভোটে এগিয়ে আছে। তাহলে 4 লাখ থেকে 1,62,000, প্রায় 2.5 লাখ। পার্সেন্টেজ হচ্ছে 19-এ 60%, 27% তৃণমূল, 4% কংগ্রেস, 5% কংগ্রেস, 4% সিপিএম, 21-এ 44% আর 32%, এদিকে 6%। আমি ওভারঅল যা দেখলাম, যা বুঝলাম, আমার নিজের অন্তত মনে হয়, আমি নিজে দার্জিলিংটা ঘুরেছি, শুধুমাত্র চোপড়া দিয়ে তৃণমূলের পক্ষে কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্র ম্যানেজ করা খুব একটা সম্ভব হবে না। এটা ঠিক যে পাহাড়ে এই মুহূর্তে বিজেপির একছত্র আধিপত্য নেই, কারণ পাহাড়ের যা পরিস্থিতি, কার্শিয়াং, কালিম্পং এবং দার্জিলিংয়ে 2019 এবং 2021-এর বিধানসভা ভোটের পর পাহাড়ে কিন্তু অনিক থাপার প্রভাব কিন্তু অনেকটাই বেড়েছে। অর্থাৎ পাহাড়ের যে 3টে বিধানসভা কেন্দ্র, সেই 3টে বিধানসভা কেন্দ্রতে কিন্তু লড়াই তুল্যমূল্য হবে। আবার চোপড়া বিধানসভা কেন্দ্র কিন্তু সম্পূর্ণভাবে তৃণমূলের পক্ষে যাবে। মার্জিন কত হবে বলতে পারবো না, 44,000 ছিল, সেটা 40,000 হবে না 20,000 বলা সম্ভব না, কিন্তু তৃণমূলের পক্ষে যাবে। সমতলের 3টি বিধানসভা কেন্দ্র, যে 3টি বিধানসভা কেন্দ্র শিলিগুড়ি, তার মধ্যে শিলিগুড়ি ইনক্লুড রয়েছে, সেখানে কিন্তু হালকা হলেও বিজেপি এগিয়ে রয়েছে। শিবাজিদা, আমি এটাই বলছিলাম যে এখন ওখানে যেটা আমি বলছিলাম, বিনয় তামাংয়ের পরে লাস্ট মোমেন্টে, যার ফলে কংগ্রেস তাকে বহিষ্কার করেছে। বিনয় তামাংয়ের গোর্খা, আমি বলছি ওই জন্যই গোর্খা এমন একটা সিমেন্টিং ফ্যাক্টর। এবং অভিষেক যে কথাটা বলছিল, সেটার কথাতে আমি বলি যে যদি জাতিসত্তা এবং রুজিরুটির ব্যাপার হয়, অনেক সময় মানুষ কিন্তু আত্মপরিচয় রাজনীতির দিকে চলে যায়, যার ফলেই তুলতে হচ্ছে। এবং যার ফলেই নিচে আজকে নরেন্দ্র মোদীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানে তুলতে হচ্ছে অন্য কথা, অর্থাৎ কিন্তু আমাদের আত্মপরিচয়ের কথা অন্যভাবে, মঙ্গলসূত্রের কথা তুলতে হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যখন আমার রুজি রুটির ব্যাপারটা আর খুব একটা আসে না, যেটা নিয়ে বামপন্থীরা অনেক সময় কথা, মানে বেশিরভাগ সময় তারা বলেন, কিন্তু তার থেকেও জাতিসত্তাটা চলে আসে এবং সেই জন্যই তুলতে হচ্ছে। একদম। আমার যেটা মনে হয়, ওভারঅল দার্জিলিং নিয়ে আলোচনা করার পর, এটা আমার নিজে ব্যক্তিগতভাবে ঘুরেছি এবং আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, 4,25,000 ভোটে গতবার রাজু বিস্তা জিতেছিল। এবার হয়তো মার্জিন অনেকটাই কমবে, কিন্তু কিছুটা হলেও অ্যাডভান্টেজ বিজেপি। আমরা এরপরে আলোচনা করবো বালুরঘাট নিয়ে। ফিরে আসছি একটা ছোট্ট বিরতি পর, সঙ্গে থাকুন। और ये धोनी की हुई जी। गजब ग्रिप,
कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। সোজা সাপটা প্রেজেন্টেড বাই মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। एक फोटो लीजिए अनिल कपूर के साथ। Grill Guard, no rusting, long lasting. স্পেশাল পার্টনার Hotel management with AI. Join IIHM. Call 98310 50,000. Milestone. Code Pyro. কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। বেঙ্গল টাইলস, अब घर सजाना बच्चों का खेल है। সহ নিবেদন করছে এবার তারা ওয়াশিং পাউডার এলো নতুন রূপে। তারা ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের। स्टाउट फुटवेयर्स, आपका चरण सेवक। भाई बाबू, यहाँ वो हेलीकॉप्टर शॉट नहीं चलेगा। आज भी छक्का मारूंगा। बेहतरीन मुकाबले की शुरुआत और ये धोनी ने बदली ग्रिप, गुरुजी हैरान और ये धोनी की हुई जी। कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এবার তারা ওয়াশিং পাউডার এলো নতুন রূপে। তারা ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের। ক্যাটরিনা লুচি আল্ট্রালাইট লুচি কিভাবে? ইমামি আল্ট্রালাইট সয়াবিন তেল দিয়ে। সাধারণ সয়াবিন তেল হয় গাঢ় এবং ভারী, শুধুমাত্র ইমামি আল্ট্রালাইট সবচেয়ে লাইট, সবচেয়ে কম অ্যাবজর্ব হয়, কম চিপচিপে আর হালকা, প্রত্যাশার চেয়েও বেশি হালকা। ইমামি হেলদি এন্ড টেস্টি আল্ট্রালাইট। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরি কাবেরি মেহেন্দি। কাবেরি মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। चमक रहा है पर ये ऐसा रहेगा ना? अरे डेफिनेटली अंकल, ये अनिल कपूर है। ये तो ग्रिल गार्ड है। अंकल, सबकी उम्र निकल जाएगी लेकिन ये हमेशा यंग ही रहेगा। तू हुआ नहीं अनिल कपूर? ओरिजिनल गैल्वेनाइज्ड ग्रिल गार्ड स्टील सेक्शंस, मतलब बारिश जितनी भी आए रस कभी ना आए और चमक कभी ना जाए। एक फोटो लीजिए अनिल कपूर के साथ। Of course. Grill Guard, no rusting, long lasting. পৃথিবীতে সব রকমেরই মানুষ আছে, কিন্তু আমরা হচ্ছি তারা যারা সর্বদা সক্রিয় থেকে দুনিয়াকে করেছি প্রগতিশীল। তাহলে আসুন আমাদের শক্তির বিস্তার করি, আমাদের আত্মবিশ্বাসের ব্যাকআপ স্থাপন করি, আমাদের চিন্তা শক্তি দিয়ে স্বপ্নের ফ্লাড লাইট আনি, বিদ্যুতের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে চেষ্টা করি, সূর্যকে আরো একটু কাছে ডাকি, আলোর বিস্তার করি, অন্ধকারকে দূরে ঠেলি। আমরা যারা প্রগতিশীল, কে তাদের থামাতে পারে? মাইক্রোটেক থাকলে অন, সবকিছু থাকে অন। পূজা, একটু শোন। হ্যাঁ বাবা বলো। দিয়া, মেড প্লাস স্টোরে যা, আর মেড প্লাসের ব্র্যান্ডেরই ওষুধ কিনবি। ওরা ওদের ব্র্যান্ডের ওপরে 50 to 80% ডিসকাউন্ট দেয়। ডিসকাউন্ট দিচ্ছে, তা ভালো কথা, কিন্তু কোয়ালিটি ভালো হবে তো? সারা দেশে 4300-এরও বেশি মেড প্লাসের স্টোর আছে। সমস্ত বড় ব্র্যান্ড যে ফ্যাক্টরি থেকে ওষুধ বানায়, ওরাও সেই একই ফ্যাক্টরি থেকে ওষুধ বানায়। বেস্ট কোয়ালিটি, বেস্ট প্রাইস, অলওয়েজ মেড প্লাস। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরি কাবেরি মেহেন্দি। কাবেরি মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी। गजब ग्रिप। कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ফিরে এলাম বিরতির পর। দার্জিলিং এর পর আমরা দেখব বালুরঘাট লোকসভা কেন্দ্র। বালুরঘাটের কি ছিল 2019-এর ফলাফল, 2021-এর ফলাফল কি ছিল একবার দেখে নেব। বালুরঘাট 2019-এর লোকসভা নির্বাচনে জিতেছিল বিজেপি,
জিতেছিলেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ইটাহারে তৃণমূলে গিয়েছিল 27,000 ভোটে, কুশমন্ডিতে তৃণমূলে গিয়েছিল 740 ভোটে, কুমারগঞ্জে তৃণমূলে গিয়েছিল 18,000 ভোটে, বালুরঘাটে বিজেপি এগিয়েছিল 39,000 ভোটে, তপনে বিজেপি এগিয়েছিল 23,000 ভোটে, গঙ্গারামপুরে বিজেপি এগিয়েছিল 22,000 ভোটে, আর হরিরামপুরে তৃণমূল এগিয়েছিল 4,000 ভোটে। অর্থাৎ তৃণমূল 4টে জায়গাতে এগিয়েছিল, কিন্তু বিজেপির যে 3টে লিডটা অনেক বেশি সংখ্যায় ছিল। আমরা দেখব 2021-এর কি অবস্থা ছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে ইটাহার তৃণমূল জিতেছিল 43,000 ভোটে, কুশমন্ডি জিতেছিল 12,000 ভোটে, যে কুশমন্ডিতে 740 ভোটে এগিয়েছিল সেটা 12,000 ভোটে জিতেছিল। কুমারগঞ্জে তৃণমূল জিতেছিল 29,000 ভোটে, আর বালুরঘাট, তপন, গঙ্গারামপুর 3টেতে বালুরঘাটে বিজেপি 13,000, তপনে বিজেপি 1,000, গঙ্গারামপুরে বিজেপি 4,000। অর্থাৎ বিজেপির যে লিডটা ছিল 2019-এ, সেই লিডটা এই 3টি কেন্দ্রে অনেকটাই কমে গিয়েছিল। এবং হরিরামপুরে তৃণমূল জিতেছিল 22,000 ভোটে, বিপ্লব মিত্র হরিরামপুর থেকে জিতেছিলেন 22,000 ভোটে। একবার দেখবো পার্সেন্টেজ। বালুরঘাটের 19-এর লোকসভায় 46% পেয়েছিল বিজেপি, সেটাই 21-এর বিধানসভায় 42% হয়েছিল। আবার 43% পেয়েছিল তৃণমূল, 49% হয়েছিল বিধানসভায়। আর বাম কংগ্রেস পেয়েছিল 9%, এবারে পেয়েছিল 7% 21-এ। অর্থাৎ 2% যে ভোট, সেই 2% ভোট গিয়েছিল তৃণমূলে গিয়েছিল। হ্যাঁ, 2019-এর লোকসভার ফল বিজেপি 33,000 ভোটে জিতেছিল। আর এই মুহূর্তে যদি 2021-এর মানে লোকসভারই ফল আমরা দেখি, তাহলে 88,000 ভোটে কিন্তু তৃণমূল এগিয়ে আছে। বালুরঘাটের প্রার্থী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিপ্লব মিত্র। বিপ্লব দা, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। কেমন হলো ভোট? ধন্যবাদ। খুব ভালো ভোট হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে, আবহাওয়ায় ভোট হয়েছে সমস্ত লোকসভা কেন্দ্রে। কোনো জায়গার থেকে কোনো রকম আমাদের খারাপ কোনো খবর আসেনি, ভায়োলেন্স অথবা কোনো গন্ডগোল বা কোনো আমি নিজেও ঘুরে বেড়েছি, তাতে কোথাও আমরা অশান্তির কোনো ব্যাপারটা দেখিনি আমরা। বিপ্লব দা, বালুরঘাট তো বিজেপির প্রেস্টিজ ফাইট, খোদ রাজ্য সভাপতি প্রার্থী বিপ্লব মিত্র কি পারবেন অঘটন ঘটাতে? আমি জানি না অঘটন বা এটা অঘটন বলে না ঘটনা বলে আমি জানি না, তবে এটুকু বলছি যে সিটটা তো আমাদেরই ছিল 14 সালে, তো সুতরাং এবং সেটা তখন আমরা 14 সালে জিতেছিলাম 1,07,500 ডিফারেন্সে। তো সেটা মাঝখানে আমরা হারিয়েছি 2019 সালে, সেটাতে আমাদের সঙ্গে ডিফারেন্সটা ছিল মাত্র 33,200 সামথিং ভোটের। এবার কিন্তু আবার পূর্বের জায়গাতে ফিরে যাচ্ছি আমরা 14 সালের জায়গায়। বিপ্লব দা, বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল এগিয়ে প্রায় 88,000 ভোটে এগিয়ে রয়েছে, কিন্তু লোকসভা ভোট তো কেন্দ্রীয় সরকার তৈরির ভোট। হ্যাঁ, সেটা কোনো ম্যাটার করবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো সেগুলো ম্যাটার করবে, লক্ষ্মীর ভান্ডার এবং অন্যান্য কিছু? না না, এটা নিয়ে আপনার কোনো ব্যাপার নাই, কারণ এই যে সারা বছর 365 দিন মানুষের কাছে পৌঁছে যাওয়া, ঘরে বাড়িতে পাড়ায়, এবং এই যে বিভিন্ন প্রকল্পগুলো যেগুলো মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় চালু হয়েছে, লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, রূপশ্রী থেকে আরম্ভ করে, আমাদের সবুজ সাথী থেকে আরম্ভ করে, দুয়ারে সরকার থেকে আরম্ভ করে বিভিন্ন যে প্রকল্পগুলো মমতা ব্যানার্জি যেগুলো চালু করেছেন পশ্চিমবাংলায় এই 13 বছরের মধ্যে, এগুলোর একটা বড় এফেক্ট তো এটা পড়বেই। বিপ্লব দাস, এবারের ভোটে সুকান্ত মজুমদার অস্ত করছেন রেলকে, রেলে চড়েই তিনি দিল্লি পৌঁছতে চান, আপনি কি বলবেন?
দেখুন, উনি বলছেন রেলের নাকি উনি উন্নয়ন করেছেন। আমি জানি না কি উন্নয়ন হয়েছে। আমরা তো মমতা ব্যানার্জির নেতৃত্বেই প্রথম আমরা বালুরঘাটের মানুষ রেল চড়ার সুযোগ পেয়েছি, এবং তারপরেও অন্য দুটো ট্রেন পরবর্তীকালে দিনের বেলা এবং রাত্রিবেলা চালু হয়েছে। তো সুতরাং তার চাইতে নতুন কোনো ট্রেন এখানটায় চালু হয়েছে বলে তো আমি আর জানি না, খালি নামটা পাল্টেছে, ট্রেন তো একটাই থেকে গেছে। অনেক 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 ধন্যবাদ বিপ্লব দা আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। কেয়া বিপ্লব মিত্র বলছেন এবারের কেন্দ্র বালুরঘাট কেন্দ্র 2014 সালে রেজাল্ট দেবে, ফিরে আসবে তৃণমূলের হাতে। দেখুন, উনি উন্নয়ন দেখতে পারেননি, উনি সন্দেশখালিও দেখতে পারেননি। আমি খানিকক্ষণ আগে একটা অন্য চ্যানেলে ছিলাম, যেখানে সঞ্চালক জিজ্ঞাসা করছিলেন যে আজকে সন্দেশখালির এই বিপুল অস্ত্র ভাণ্ডার নিয়ে কি বলবেন। উনি দেখতে পাননি, স্বাভাবিক, বুঝতে পারছি আজকে সারাদিন নির্বাচনের কাজে হয়তো ব্যস্ত ছিলেন, কানেও শুনতে পাননি। উন্নয়ন নিয়ে কথা যখন বলছি, আমি তাহলে কিছু তথ্য দিচ্ছি, আমাকে 30 সেকেন্ড সময় দিতে হবে বিশ্বদা। 30 সেকেন্ডে বলে ফেলবেন? আশা করছি গড়গড় করে বলতে পারলে বলতে পারবো। জল জীবন মিশন, আমি বালুরঘাটের কথা বলছি, 1,42,79,000 সেখানে জলের কানেকশন দেওয়া হয়েছে। জনৌষধি কেন্দ্র 2014 থেকে 23-এ 2টো জনৌষধি কেন্দ্র তৈরি করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত 3,28,983টি শৌচাগার তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় অন্তর্গত 1,08,035 জন মহিলাকে উজ্জ্বলা যোজনায় গ্যাস দেওয়া হয়েছে। আমি কয়েকটা তথ্য দিচ্ছি। আচ্ছা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় 14,67,674 জনকে তাদের ওই ফ্রিতে রেশন দেওয়া হয়েছে খালি বালুরঘাটে। আরও অনেক আছে, আমি যেহেতু আপনাকে শুরুতেই বললাম যে আমি শুধুমাত্র 30 সেকেন্ড নেব, সেই কারণে। আচ্ছা, এছাড়া হেলথ কার্ড, এছাড়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, বিভিন্ন আরও নানাবিধ প্রকল্প রয়েছে এবং রেল রয়েছে। এই কয়েকদিন আগেও সুকান্ত মজুমদার এই বালুরঘাট, যেটা কিনা উত্তরবঙ্গের মধ্যেও, বিশ্বদা যেহেতু আপনি ট্রাভেল করেন আপনি জানেন, উত্তরবঙ্গের মধ্যেও খানিকটা রায়গঞ্জ এবং বালুরঘাট কানেক্টিভিটিটা খুব খারাপ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বালুরঘাট থেকে সোজা দক্ষিণ ভারত বেঙ্গালুরু, বালুরঘাট থেকে শিলিগুড়ির যে ডাইরেক্ট একটা এক্সপ্রেস ট্রেনের দীর্ঘদিন সেখানকার মানুষের দাবি ছিল, যেখানে বামেদের বাসুদেব আচারিয়া দীর্ঘদিন তিনি রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন থেকেও সে দাবি তিনি মেটাতে পারেননি, সেটা সুকান্ত মজুমদার গত 5 বছরে করে দেখিয়েছেন। এবং রেল খালি নয়, আমি অন্যান্য উন্নয়নমূলক কাজ বলছি। এবং তার উল্টো দিকে কি না, তৃণমূলের অপার দুর্নীতি, তৃণমূলের এই যে দাদাগিরি, তৃণমূলের আজকে আমরা দেখছি অস্ত্র ভাণ্ডার উন্মোচন হচ্ছে, এইরকম তৃণমূলের সন্দেশখালী মডেল। আপনি এইটা মডেল হবে? সুকান্ত মজুমদার যদি আপনার বাড়িতে যান বিশ্বদা, দরজা ঠকঠক করেন, আপনি কি তার জন্য দরজা খুলবেন? নাকি শেখ শাহজাহান যদি আপনার দরজায় গিয়ে দরজা ঠকঠক করেন আপনি তার জন্য দরজা খুলবেন? 30 সেকেন্ড আসলে ওই মোদিজি বলেছিল তো 400 পার, এবার 440 হবে, 440 ভোল্টের ঝটকা খাবে, এমন উন্নয়ন শোনালো। প্রথম কথা হচ্ছে যে কেয়া খুব ভালো বললো, কেয়া বোধহয় একলাখি বালুরঘাট রেলপথটার নাম শুনেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছিলেন। কেয়া বোধহয় রাধিকাপুর এক্সপ্রেসের কথা শুনেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় করে। ও নিশ্চয়ই কয়েকটা কথা বলেছে, আমি জানি না। বালুরঘাটের কথা বলতে গিয়ে 1,42,00,000 লোক জল জীবন মিশন, আচ্ছা ঠিক আছে, 1,42,00,000 শুনে আমি ঘাবড়ে গেলাম যে বালুরঘাটের জনসংখ্যা কত পশ্চিমবঙ্গের থেকে। ঠিক আছে, আমি আর তাহলে ওই প্রশ্ন, 1,500 কেজি বাচ্চা তো বলিনি। আচ্ছা বাবা, ঠিক আছে, 1,500 কেজি বাচ্চা বলিনি। ঠিক আছে, বুঝে গেছি, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয়ত আমি বিষয়ে আপনি স্ট্যাটিস্টিক্সটা দেখাচ্ছিলেন, এক্স্যাক্টলি আমিও তথ্যটা বের করে রেখেছিলাম যে প্রায় 89,471 ভোটে তৃণমূল কংগ্রেস সেখানে লিড আছে লাস্ট বিধানসভা অনুযায়ী। বিধানসভার পরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে, রাজ্যে দুটো জিনিস বেড়েছে, ডবল হয়েছে। একটা মোদিকা গ্যারান্টি 500 টাকা রান্নার গ্যাস ডবল হয়েছে 1000 টাকা, আর দিদিকা গ্যারান্টি 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা হয়েছে। এবার বালুরঘাটের মানুষ কোন হাজারের পক্ষে থাকবেন সেটা বালুরঘাটের মানুষ সিদ্ধান্ত নেবেন। জল জীবন মিশনে যেরকম সেন্ট্রাল প্রজেক্টে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়ে, একটু আগে আমার গৌতমদা বলছিলেন 62% টাকা তো রাজ্য সরকারও দিচ্ছে, আজকে ইউএলবিগুলোকে টাকা দিতে হচ্ছে। শুধু তাই না, সুকান্ত মজুমদারের বডি ল্যাঙ্গুয়েজ যদি সারাদিন দেখেন, যেভাবে বারংবার সুকান্ত মজুমদার মেজাজ হারাচ্ছেন, এবং সুকান্ত মজুমদার তো জনান্তিকে বলেওছেন ওই একটু আগে, আমাদের শত্রু তো আমরাই। আপনি নিজেও বালুরঘাট কভার করতে গেছেন, আপনি জানেন। সামগ্রিকভাবে বালুরঘাটে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র ইটাহার
একটা বিধানসভা যা লিড দেবে, বিজেপির হাতে এই মুহূর্তে রয়েছে তপন, সেখানে মাত্র 1650 ভোটের লিড। বালুরঘাট টাউন, যেটা 12,899 ভোটের লিড। এবং এটা বিধানসভার ক্ষেত্রে না, বিধানসভার ভোটের প্রেক্ষিত কিন্তু একদম নিশ্চিতভাবে আলাদা হয়। আমি কেন বলছি, দেখুন ওই যে আগের বারই বলছিলাম মোদি কা গ্যারান্টি, মোদিজি আর মোদির গ্যারান্টি বলতে পারছেন না। কেন পারছেন না? মোদিজিকে কেন আবার ধর্মের তাসে ফিরতে হচ্ছে? তার কারণ ডেভেলপমেন্ট এজেন্ডায় মোদিজি ভোট চাইতে পারছেন না। যে কটা কথা বলেছিলেন, কৃষকের আয় দ্বিগুণ হবে, কৃষকরা রাস্তায়, বছরে 2 কোটি বেকারের চাকরি, উল্টে 19 কোটি নতুন বেকার সিএমআই তথ্য বলছে, 15 লাখ জুমলা থা। সারা ভারতবর্ষের বুকে মোদিজির যা যা ডেভেলপমেন্টের কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট মুখ থুবড়ে পড়ায় আবার পুরনো হিন্দুত্বের তাসেই ফিরতে হয়েছে। তাই বালুরঘাট আজকে বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে সুকান্ত মজুমদার হেরে গেছেন। না, আমি খুব ভালো লাগলো। দেখুন, অরূপ চক্রবর্তী উনি বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি করেন, উনি সুকান্ত মজুমদার জনান থেকে কি বলেন, ওনার আমার মানে ইনফ্রারেড, আমরা ভিশন শুনেছিলাম, ইনফ্রারেড ওনার শ্রবণ ক্ষমতা হয়ে গেছে। আমার ভালো লাগছে, মানে আমি কি করে পাচ্ছেন আমি জানি না। আর একটা কথা জিজ্ঞেস করতে চাই, সততার প্রতীককে আমরা দেখতে পাই না কেন? আরে সততার প্রতীককে আমরা কেন এখন দেখতে পাই না? এই প্রশ্নের উত্তর কি দেবেন অরূপ চক্রবর্তী, মাননীয় তৃণমূলের প্যানেলিস্ট? দেশের প্রধানমন্ত্রী বলেছে কে কি পোশাক পরে সেটা দেখে আমি বুঝতে পারি জঙ্গি কিনা। লুঙ্গি পরলে বাংলাদেশি আতঙ্কবাদী, মোদিজি শিখিয়েছে। আচ্ছা, কণিকা তো বলেছে, আপনারা ভালো করেই জানেন। আচ্ছা, ঠিক আছে, দুদেলকাই আছে আপনাদের, এখন যদি একটু চাপে আছেন। কণিকাদি, বালুরঘাট একটা সময় আরএসপির জায়গা ছিল, বড় বহু মানে বড় বড় লিডার দেখি। বিশ্বনাথ দা এখনো আছেন, বেঁচে আছেন, অসুস্থ। আমি 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 গিয়েছিলাম, স্ত্রী মারা গেছিলেন তার আগের দিন। বালুরঘাটে বামেদের অবস্থাটা ঠিক কি? হ্যাঁ, লড়াই চলছে, লড়াই হচ্ছেও। এখন স্বাভাবিক এই লোকসভা বিধানসভার ভোটের ক্ষেত্রে তো অনেকটা আমরা পিছিয়েছিলাম, বামপন্থীরা পিছিয়ে ছিল, সেটা দেখেইছেন। সবটা মিলিয়ে এখন এই যে বারবার আমি একটা কথা বলছি, সেটা নিয়েই আমাদের লড়াই প্রতিটা ক্ষেত্রে। এই যে আতঙ্কবাদী কে, ধর্ম নিয়ে কি, কে দুধেল গাই, এই লড়াইয়ের মধ্যে শিবাজিদা বলছিলেন বলবার সময় যে অনেক সময় হচ্ছে যে এই বিষয়গুলো সামনে চলে আসে, এবং সেইটা আনবারই প্রচেষ্টা ওদের দুজনের মধ্যেই আছে। বিপ্লব মিত্রই দেখুন, এই নিঃশ্বাস নিতে পারছিলেন না বলে বিজেপি ঘুরে এসছেন। ফলে এইটাই তো আসলে আমরা দেখছি যে কে কখন বিজেপি আর কে তৃণমূল, কে তৃণমূল আর বিজেপি, তাদের মধ্যেই ব্যাপারটা মানে মিনিটে মিনিটে চেঞ্জ, কে যে কখন বিজেপি আর কে যে কখন তৃণমূল। আমরা তো বলেছি আমাদের স্বাভাবিকভাবে হচ্ছে সেই কারণের জন্য। এই মুহূর্তে বালুরঘাট থেকে আমার সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত দা, নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। নমস্কার। সুকান্ত দা, কি বুঝলেন আজকের ভোটে কি বুঝলেন? সারাদিন তো খুললেন প্রচুর। দেখুন, এই বালুরঘাট সিটে আমি ছিলাম এবং প্রার্থীও ছিলাম 100%। আপনাদেরকে বলে দিচ্ছি 1 লাখের বেশি মার্জিনে আমরা এই সিট জিততে চলেছি। জিতার কোনো কারণ নেই। আসেও যে 2টো সিটে ভোট হয়েছে, রায়গঞ্জ আমরা জিতবো, এবং এর দার্জিলিংয়ে তো টিএমসি নেই, কম্পিটিশনে কোথাও নেই। দার্জিলিং আমাদের আরো বেশি শক্তিশালী ঘাঁটি, এবং ট্যালি এখন 6-0। সুকান্ত দা, গত লোকসভা নির্বাচনে 33,000 ভোটে আপনি জিতেছিলেন, কিন্তু বিধানসভার হিসেব বলছে তৃণমূল 88,000 ভোটে এগিয়ে আছে। বিপ্লব মিত্র দাবি করছেন যে 2014 রেজাল্ট আবার ফিরে আসবে। কোনো সম্ভাবনাই নেই, ওরকম হয় না। লোকসভা ভোট একরকম হয়, বিধানসভা ভোট একরকম হয়, প্রত্যেকটা ভোট আলাদা আলাদা রকমের হয়। এবং বিধানসভাতে আমরা ভোটটা ঠিকমতো করাতেও পারিনি, সেটাও একটা আমাদের অভিজ্ঞতার অভাবের জন্য আমরা পারিনি। লোকসভা ভোট ওরকম হবে না। সুকান্ত দা, শান্ত বালুরঘাটে দিনের শুরুতেই কিন্তু অশান্ত সুকান্ত মজুমদারকে দেখা গেল, কি হয়েছিল? সেখানে আমাদের কর্মীদেরকে গালিগালাজ করা, আমাদের এক কর্মীকে মারা, একজন মহিলা কর্মীকে অশ্রাব্য গালি দেওয়া, এগুলো চলছিল তৃণমূলের পক্ষ থেকে। তো তৃণমূলের সংস্কৃতি তো এর থেকে ভালো হতে পারে না। ফাঁকার থেকে তো আর সুগন্ধ বেরোতে পারে না, দুর্গন্ধই বেরোবে। তো আমাকে প্রতিবাদ করতে হয়েছিল। সুকান্ত দা, নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় আপনি কি সন্তুষ্ট?
নির্বাচন কমিশন ভূমিকা ভালো ছিল, নিরপেক্ষ ভূমিকা ছিল। কেন্দ্রীয় বাহিনীকে আরো একটু অ্যাক্টিভ হতে হবে, কেন্দ্রীয় প্রোঅ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ হতে হবে। আচ্ছা, রেল কি আপনাকে আবার সংসদে পাঠাতে পারবে? একদম। এবং দিল্লির ট্রেন চালুও করেছে, ওই দিল্লির ট্রেনে চেপেই দিল্লি যাব। উত্তরবঙ্গ, আপনি যেহেতু বিজেপির রাজ্য সভাপতি, উত্তরবঙ্গে বিজেপি কি তার পুরনো জমি যা 2019 সালে পেয়েছিল সেটা ধরে রাখতে পারবে সুকান্ত দা? একদম, চিন্তার কোনো কারণ নেই। আমরা গতবার একটা মিস করেছিলাম, কানের পাশ দিয়ে বেরিয়ে গেছিল, 8000 ভোটে অ্যাপ্রক্সিমেটলি আমরা হেরে গেছিলাম। এবার ওটাও গলতে দেবো না। আমরা সমস্ত ভাবে চেষ্টা করছি যাতে ওই দক্ষিণ মালদাটাও যেন না গলে, আমাদের হাতে আসে। অনেক অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ সুকান্ত দা। শিবাজি দা, সুকান্ত মজুমদার কনফিডেন্ট এবং তিনি বলছেন যে তিনি নিশ্চিতভাবেই জিতবেন। না, নিশ্চয়ই আমরা তাকে শুভেচ্ছা জানাই, আমি অন্তত শুভেচ্ছা জানাই। নিশ্চয়ই প্রত্যেকেই বিশ্ব কিন্তু লড়েন, কিন্তু জেতার জন্য লড়েন, সকলেই লড়েন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে বিধানসভার সঙ্গে যে ডিফারেন্সটা বেশ প্রবল এখানে কিন্তু একটা ব্যাপার, বালুরঘাট কিন্তু অত্যন্ত সেই অর্থে যেটা কেয়া একটু আগে বললেন যে একটা দিকে অনেকটা প্রান্তিক এবং কম বঞ্চিত অঞ্চলের মতোই এখানে অনেক কিছু। সেখানে কিন্তু ফ্যাক্টর করবে, আমাদের দেখতে হবে মহিলাদের যে ভোটটা, এই ভোটের মধ্যে যদি একটা বড় অংশ থাকে যারা অপেক্ষাকৃত অর্থের দিক থেকে তারা তলার দিকে আছেন, সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের এই দ্বিগুণ হয়ে যাওয়াটা এটা ফ্যাক্টর হচ্ছে বহু জায়গায়। আমি জানি না শেষ পর্যন্ত অর্গানাইজেশন কি কথা বলছে। একটা কথা আমাদের আরেকটা জিনিসও মনে রাখতে হবে এখানে, যে বালুরঘাটটা কিন্তু একটা যে একটা বাংলাদেশ বরাবর একটা যে জায়গা আত্রেয়ী নদীর এদিকে, তো সেই রকম জায়গা কিন্তু একটা আগের বারে যেটা ক্ষোভ ছিল আগের বারে যিনি তৃণমূল প্রার্থী ছিলেন তার ব্যাপারে অনেক ব্যাপারে বক্তব্য বা সীমাবদ্ধতা তার ছিল, বাইরের প্রার্থীকে মেনে নেয়নি। এই যে জায়গাটা বিপ্লব মিত্র কিন্তু অত্যন্ত একটা টাপ, পুরো প্রিয়রঞ্জন দাস মুন্সিদের সময়কার থেকে একটা তার ঘরানা রয়েছে, তিনি গেছেন এসছেন, এটা চলছে, এটা কিন্তু ঘটনা। আমরা এটা করিনিকার সঙ্গে এক কথাই বলতে পারবো, অনেক সময় আমরা দেখছি এই ফুল বদল হচ্ছে। এখন এই ফুল বদল এটাকে ধরে নিতে হবে, এটা হচ্ছে, এটা একটা ছিল না, কিন্তু নাও ইট হ্যাজ বিকাম আ প্র্যাকটিস ইন বেঙ্গল। কিন্তু এইটা ধরে নিয়েও যদি বলি যে এই ফুলটা বদল হওয়ারও কারণ কি, বিপ্লব মিত্রের মতো মানুষ কিন্তু খুব বাস্তববাদী অনেক বেশি, আমার নিজের মনে হয় তিনি কিন্তু জয়ের সম্ভাবনা কিছুটা আঁচ করেই এই ফুল বদলটা করেছেন। অভিষেক, রেলের উন্নয়ন নিয়ে অনেক কথা শুনলাম। উত্তরবঙ্গে যারা ছুটি কাটাবার বা এমনি কাজের সূত্রে যাওয়ার অভিজ্ঞতা আছে, দার্জিলিং মিল থেকে কাঞ্চনকন্যা থেকে উত্তরবঙ্গের অ্যাভারেজ লেট টাইম হচ্ছে 4 ঘন্টা এখন। এটা আমার কথা না, এটা IRCTC খুললে দেখতে হবে। উন্নয়ন হলে দায়টাও নিতে হবে। আচ্ছা, সকালবেলা বিপ্লববাবু এবং সুকান্তবাবু একজন আরেকজনের বিরুদ্ধে আমরা একটা প্যামফ্লেট দেখেছিলাম। এই প্যামফ্লেটটা হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং জিনিস। কেন বললাম? শুধুমাত্র হাস্যরসের জন্য না। MCC বলে একটি বস্তু আছে, সেখানে বলা যায় তো 48 ঘন্টার ভেতরে কোনো প্রচার করা যায় না, তোমাকে কিন্তু কগনিজেবল অফেন্স। এটা আমি নির্বাচন কমিশন যে এক্সিস্ট করে আমি সেটাই বলেছি। আমরা তো কমপ্লেন করেছি, সেটা আছে, কমপ্লেন আইডিও দিতে পারি, কিন্তু নির্বাচন কমিশনেরও একটা সুয়ামোটো বলে একটি শব্দ আছে, সেই শব্দটা কেন অ্যাপ্লাই হয় না আমি জানি না। লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমি যেটা শুনছিলাম সেটা হচ্ছে যে এই সুকান্তদা আজকে সকালবেলা আক্রান্ত, আক্রমণ ইত্যাদি অনেকগুলো কথা বললেন, কিন্তু যেটা উনি বললেন না বা কিয়াদিরাও যেটা বলছিলেন না, অঙ্কটা একটু গুলিয়ে ফেলেছিলেন, জল জীবন মিশন বা জল হোক বা রাস্তা হোক, এগুলো মিউনিসিপ্যালিটির কাজ, এগুলো পুরসভার ভোটে হয়। লোকসভার ভোটে অন্তত নরেন্দ্র মোদীর থেকে অনেক বেশি বস্তু। দেখুন, নরেন্দ্র মোদী এখন পঞ্চময় আটকে গেছে। কি উনি বলছেন মাছ মাংস মোগল, মুসলিম লীগ মোগল সূত্র, তার থেকে এটা অনেক বেশি কনস্ট্রাকটিভ, এতে কোনো সমস্যার অবকাশ নেই। কিন্তু বুঝতে হবে এটা পুরসভার ভোট হচ্ছে, এটা লোকসভার ভোট হচ্ছে। না, আমি জানি না জাতীয় সড়ক পঞ্চায়েত ভোটের আওতায় পড়ে বা পঞ্চায়েতের আওতায় পড়ে কিনা, আমার জানা এটা নরেন্দ্র মোদী জানেন। গোল্ডেন না, আপনি জানেন না, নরেন্দ্র মোদী জানেন না, আপনি জানেন না, বলছি নরেন্দ্র মোদী এর বাইরে বেরোতে পারেনি, ময়ের দোষ হয়ে গেছে। দেখুন, একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে, ইন্দিরা গান্ধী তিনি বলেছিলেন, না জাত পর না পাত পর মোহর লাগেগি হাত পর।
রাজীব গান্ধী 1990 সালে বলেছিলেন যে জাতপাতকে ইলেকটোরাল পলিটিক্সে আনা যাবে না, ভোট বাক্সে আনা যাবে না। আজকে কংগ্রেসের কি ভয়ঙ্কর দশা, মানে আর কিছু নেই, ডুবন্ত একটা মানুষ তো খড়কুটোকে আঁকড়ে ধরে বিশ্বদা। তাই যেটা কংগ্রেস একসময় তারা যখন সরকারে ছিলেন, যেই জাতপাতের ভিত্তিক রাজনীতিকে তারা সেই কাস্ট সেন্সাসকে বাইরে আনতে দেননি, আমাকে বলতে দিতে হবে, তারা এখন বলছে না ওটাকে আনতে দিতে হবে। মল্লিকার্জুন খাড়গে ইন্টারভিউতে বলেছেন না আমরা সেই সময় আনতে, কারণ ওটা প্রভাব পড়তো বলে, প্রভাব পড়তো বলে। কি অবস্থা এটা কে আদিরা জানে না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিটা পড়তে হবে, রাজু বিস্তা কেন লড়তে পারে জানতে হবে, পঞ্চম তফসিলি কাকে বলে, আচ্ছা ঠিক আছে, তফসিলি কাকে বলে। অভিষেক কে আসছি, আমি বালুরঘাটে শেষ করি, আপনার সন্তানের জন্য আমি বালুরঘাটে শেষ করি, বালুরঘাটে শেষ করি, আমি বালুরঘাটে শেষ করি। বালুরঘাটে যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, আমি বালুরঘাট খুব ভালোভাবে ঘুরেছি, বালুরঘাটে যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, ইটাহার থেকে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস লিড পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং কুমারগঞ্জ তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। হরিরামপুর যেহেতু বিপ্লব মিত্রের নিজের কেন্দ্র, এটাও তৃণমূলের পক্ষে যাবে, কত ভোট বাড়বে আমার জানা নেই। অন্যদিকে বালুরঘাট কেন্দ্র, যে বালুরঘাটের বাসিন্দা হচ্ছেন সুকান্ত মজুমদার, বালুরঘাট নিশ্চিতভাবেই অ্যাডভান্টেজ বিজেপি। কুমারগঞ্জ মাফ করবেন, কুশমন্ডি নিশ্চিতভাবেই সামান্য হলেও তৃণমূল বিজেপি এগিয়ে আছে। তপন খুব ইম্পর্টেন্ট জায়গা, প্রায় 19,000 বিধানসভা, কুশমন্ডিতে বিধানসভায় 12,000 গঙ্গারামপুর বিজেপির পক্ষে আছে। তপন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এই তপনে কিন্তু 1000-এর ফারাক ছিল, 1650 বিধানসভা। হ্যাঁ, গন্ডগোল হয়েছে। হ্যাঁ, আমি একদম সেই কথাই বলছি, তপন হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর হবে, তপনের লিড কোন দিকে যাবে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করবে। বালুরঘাট সুকান্তকে যতটা লিড দেবে, তেমনি ইটাহার কিন্তু তৃণমূলকে ততটাই লিড দেবে। এই জায়গা দিয়ে তপন হয়ে যাবে ডিসাইডিং ফ্যাক্টর। আমরা ফিরে আসবো। আর এক লাইন, যা সুকান্ত মজুমদার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে কেন্দ্রীয় বাহিনীর আরো প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। এখানেই সূত্রটা লুকিয়ে রয়েছে, আজকের রেজাল্ট আমরা ফিরে আসবো এই আলোচনায়, ফিরে আসবো রায়গঞ্জ নিয়ে একটা ছোট্ট বিরতির পর। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप। প্রার্থী কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামস, আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। কেমন হলো ভোট? ইমরান শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? কেমন হলো ভোট? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ভোট কেমন হলো? হ্যালো, নমস্কার। ভোট ভালো হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিছু জায়গায় কিছু বিক্ষুব্ধ ঘটনা ছাড়া বাকি লোকসভার মধ্যে সব জায়গায় শান্তিপূর্ণ হয়েছে। কি বুঝলেন এই যে আজকে ভোট হলো, কি বুঝলেন? আপনি কনফিডেন্ট জেতার ব্যাপারে? আজকে আমি এটা বুঝতে পেরেছি যে প্রথম জয় আজকে আমার নৈতিক জয় আজকে হয়েছে। যেহেতু বিগত কয়েক বছর ধরে আমাদের এই এলাকার মানুষরা তাদের গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তারা ভোট দিতে পারতো না। তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পুলিশ প্রশাসনের মদদে বুথ দখল, বুথ লুট, মানুষকে বুথে যেতে দেওয়া হতো না। সেই পরম্পরাকে আমি রুখে দিতে পেরেছি এবং সাধারণ মানুষ ভোট দিতে পেরেছে। তার জন্য মানুষ আজকে আমাকে আশীর্বাদ দিচ্ছে। আমি মনে করি এটা আমার প্রথম আজকে নৈতিক জয় হয়েছে, এবং এরপরে যে আছে সেটা আগামী 4 তারিখে আমাদের রেজাল্ট বের হবে, সেখানে আমাদের আর বড় জয়টা ওখানে হবে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুপক্ষই বলছে তাদের জেতা বা হারা নির্ভর করছে ইমরান রামস কতটা ভোট টানতে পারবেন তার উপরে। আমার জেতা হারা ওদের উপরে নির্ভর করেছে না, আমি মানুষের উপরে নির্ভর করি। জনগণ আমার প্রতি তাদের ভালোবাসা আছে, জনগণ আমাকে আশীর্বাদ করছে, এটা আমি বুঝতে পেরেছি। আর তৃণমূল বা বিজেপি আজকে যদি এই কথা বলে থাকে, তার মানে কালকে যারা বলছিল ভিক্টর কোনো ফ্যাক্টর নয়,
আজকে প্রমাণিত হচ্ছে কি ভিক্টোরি ফ্যাক্টর আছে। সেটাই তো বলছে, ভিক্টরি ফ্যাক্টর আছে। ভিক্টর যদি বেশি ভোট টানে, খুব বেশি ভোট টানে, তাহলে তৃণমূল হেরে যাওয়ার চান্স আছে। ভিক্টর যদি কম ভোট টানে, তাহলে বিজেপির হেরে যাওয়ার চান্স আছে। সেটা তো আমি তো ওটাই বলছি না, কি এখানে লড়াইটা হচ্ছে জনগণের প্রতিনিধি তৈরি করার লড়াই। তো এখানে বাম কংগ্রেসের হয় প্রতিনিধিত্ব আমি দিচ্ছি, আর বিজেপি আর তৃণমূল জনমত নিয়ে ব্যবসা করতে এসছে, সেটা জনগণ বুঝতে পেরেছে। সেই জন্য এখানে লড়াই একমাত্র আমার সঙ্গে আমারই আছে, আর কারো নয়। ভিক্টর, আপনি প্লিজ সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। কার্তিক বাবু, কি বুঝলেন ভোট? হ্যালো, হ্যাঁ, কি বুঝলেন? কেমন হলো ভোট? কি বুঝলেন? কার্তিক বাবু শুনতে পাচ্ছেন? কেমন হলো ভোট? খুব ভালো ভোট হয়েছে প্রথম দিকে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার, বলছি প্রথম দিকে ভোটের একটু সমস্যা ছিল, কিছু জায়গায় ইভিএম এর প্রবলেম ছিল, একটু ডিস্টার্ব ছিল। পরবর্তীতে ভোট ঠিক হয়েছে এবং কিছু 2-4টা ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণই হয়েছে। জয়ের ব্যাপারে আপনি কনফিডেন্ট? জিতবেন নাকি? ভিক্টর বলছেন ভিক্টর জিতবেন। একদম নিশ্চিত। গোটা ভারতবর্ষ জুড়ে মোদি ঝড় চলছে এবং যে মোদি সুনামি চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মানুষ মোদিজিকে আশীর্বাদ করছেন। সেই আশীর্বাদ রায়গঞ্জের মানুষও করছেন এবং সেই আশীর্বাদ আমিও পাবো, একদম নিশ্চিত থাকুন। কালিয়াগঞ্জের আপনি পুরসভার চেয়ারম্যান, কালিয়াগঞ্জের বাইরে আপনার খুব একটা প্রভাব নেই বলে লোকজনের বক্তব্য। আপনি কি মনে করছেন আপনার এই 7টা বিধানসভা কেন্দ্র ভোটের পর? একদম নিশ্চিত থাকুন, 4 তারিখে কি প্রভাব আসে না আসে সব বেরিয়ে যাবে ইভিএম খুললেই। অনেক অনেক ধন্যবাদ কার্তিক বাবু। ধন্যবাদ ভিক্টর, আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এমন একটা লোকসভা কেন্দ্র, যেটা একটু আগে কথা হচ্ছিল ফুল বদলের কথা, যেটা কনিনিকাদি বললেন। এই কেন্দ্রে 3 জন প্রার্থী, 3 জনই দল বদলু। কার্তিক পাল আগে ছিলেন কংগ্রেসে, পরে এসেছিলেন তৃণমূলে, তারপর এখন বিজেপির ক্যান্ডিডেট। ভিক্টর রামস ছিলেন ফরওয়ার্ড ব্লকে, এখন কংগ্রেসের ক্যান্ডিডেট। আর কৃষ্ণ কল্যাণী, তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসে, তিনি ছিলেন বিজেপিতে, তিনি এবার তৃণমূলের ক্যান্ডিডেট। সুতরাং এই একমাত্র কেন্দ্র এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে রায়গঞ্জ, যেখানে 3 জনই দলবদ্ধ। শিবাজিদা, না, রায়গঞ্জটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। প্রিয়দা যেখানে ছিলেন, প্রিয়রঞ্জন দাসমুন্সী, দীপা দাসমুন্সী যেটা জিতেছেন, প্রিয়রঞ্জনের একটা প্রভাব তো কংগ্রেসের আছে, এটা মানতেই হবে। এবং বেসিক্যালি খুঁজলে একটা কংগ্রেসের ভোট, এবং সেখানে সংখ্যালঘুরাও কিন্তু অনেক একটা বড় জায়গা, কিন্তু যেখানে বিহার বা এই যে ছোট একটা যে বর্ডারের যে জায়গা, প্রচুর মানুষ হিন্দিভাষী, উর্দুভাষী এরা আছেন, সংখ্যালঘুরা আছেন। সুতরাং এখানে খুব বড় ব্যাপার হয়ে যাবে যে, যদি যেটা একটু আগে তুমি বলছিলে যে যদি আমরা দেখছিলাম যদি ভিক্টর ফ্যাক্টর হতে পারে, একটু আগেই যে প্রশ্নটা করছিলে যে ভিক্টর কতটা ভোট, মুখ্যত আমি এখানে কোনো রকম সাম্প্রদায়িকতার দিক থেকে বলছি না, যারা মাইনরিটি সব দিক থেকে, ভাষার দিক থেকে এবং ধর্মের দিক থেকে, সেই ভোটটা কতটা ভিক্টর পাবেন তার উপর ডিপেন্ড করছে। কৃষ্ণ কল্যাণী কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং আর্থিক দিক থেকে বলশালী ব্যক্তি, সুতরাং সেদিক থেকে তার একটা প্লাস পয়েন্ট অনেকখানি আছে এবং তার একটা দাপটও আছে। কিন্তু এটা ডিপেন্ড করছে খালি যে ভিক্টর কতটা পাবেন। একটু আগে অভিষেক বলছিল 25 থেকে 28% ভিক্টর পেতে পারে, এটা আমাদের মানে যদি পায় খুব আশ্চর্য। অভিষেক, একমাত্র তো এই রায়গঞ্জ কেন্দ্র যেখানে কংগ্রেস জিতবে না হয়তো, কিন্তু ফ্যাক্টর হতে পারে। তুমি জিতবে না ভাবছো কেন? 2019 সালের আগে অনেকগুলো ফ্যাক্টর ছিল। 1 নম্বর ফ্যাক্টর ছিল দাড়িভিট এখন আর অতটা ইম্পর্টেন্ট নয়। দাড়িভিট সময়ের কালের গর্ভে চলে গেছে। আচ্ছা, এতগুলো কথা আলোচনা করছি, আমরা তো এটা আলোচনা করছি না ইসলামপুরের আব্দুল করিম চৌধুরী জনজোয়ারের সময় কি পরিমাণ বিদ্রোহী হয়ে উঠেছিল।
আমরা তো এটা আলোচনা করছি না যে এই যে কালিয়াগঞ্জে অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হয়েছিল, যার কার্তিক পাল হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট। এইমস রায়গঞ্জের আবেগের জায়গা, গোর্খাল্যান্ড যদি ইস্যু হতে পারে, এইমস কেন ইস্যু হবে না? আচ্ছা, আমরা তো এটা বলছি না তুলাইপঞ্জি চাল, রায়গঞ্জের সিগনেচার চাল, তার এমএসপি নিয়ে কেন আন্দোলন হবে না? হবে, এবং হবে বলেই ভিক্টর রামস, সে প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, জেলা সভাপতি, কিচ্ছু না, তাকে গো ব্যাক দেখাচ্ছে। কাকে গো ব্যাক দেখানো হয় জানো? যে তোমার কাছে থ্রেট হয়ে দাঁড়ায়। আমরা আজকে সারাদিন সোয়াট অ্যানালিসিস হয়েছে, দেখো কি হচ্ছে। নিশ্চিত থ্রেট। এবং বারবার আমি এই কথাটা বলছি যে রায়গঞ্জে আপনারা বললেন যে এই কৃষ্ণ কল্যাণী বা এটা একটা ভেবে দেখুন যে কৃষ্ণ কল্যাণী কদিন আগে, মানে লাস্টে যখন একদম বিধায়ক ছিলেন তখন সাংসদে দাঁড়িয়েছেন, তারপরে বিধায়ক পদ, তারপরে তিনি হচ্ছে বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে তাহলে লড়াইটা কিসের? কোনো নীতি, কোনো আদর্শ, কোনো কিছুর ব্যাপার নেই, কোনো প্রশ্ন নেই, একই কথা, একই, যা তৃণমূল, যা বিজেপি তাই তৃণমূল হবে। তাহলে মানুষেরও তো স্বাভাবিকভাবে মানুষের ইস্যুগুলোকে নিয়ে, মানুষের প্রত্যেক দিনকার যে জীবন যন্ত্রণা, বারবার বলছি, কারণ দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে আজকে কি হচ্ছে, বৈষম্য কোন জায়গায় নিরাপত্তা, কোন জায়গায় কর্মসংস্থান, তাহলে এইগুলোকে নিয়ে কিন্তু ভিক্টর আলী রামস লড়াই করেছেন। এবং স্বাভাবিকভাবে এই লড়াই ত্রিমুখী লড়াই, এবং এই লড়াইয়ে অবশ্যই ভিক্টর আলী রামস একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করবেন এবং এগিয়ে থাকবেন বলে একটা লাইন অ্যাড করব। আচ্ছা, বিজেপি সব থেকে বড় হারটা কোথায় জানো? দেবশ্রী চৌধুরী, যে এখানকার ইনকামবেন্ট এমপি ছিলেন, তাকে মন্ত্রী করা হলো, কনফিডেন্স বলো না যে তাকে আরেকবার দেওয়া হোক রাজু বিস্তার মতো, তাকে দক্ষিণ কলকাতায়। এর থেকে বড় পানিশমেন্ট একদম তাই, একদম। এবং সবাই বলেছে যে উনি দেখুন, বাম কংগ্রেসের জোট প্রার্থী মোহাম্মদ সেলিমকে যে কেন মুর্শিদাবাদ যেতে হলো আমি জানি না বিশ্বদা, যখন প্রার্থী নিয়ে কথা হচ্ছে। চলে আসি আবার রায়গঞ্জে। ঠিকই কথা বলেছেন অভিষেক, আমি একদম 100% একমত। কোনো জায়গায় জেতা ক্যান্ডিডেট ছিলেন না তো সেলিম, মোহাম্মদ সেলিম, যে ক্যান্ডিডেট ছিলেন, মন্ত্রী ছিলেন, বুঝেছেন, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাজে। আমি ঠিক যেটা বলতে চেয়েছিলাম উনি বুঝতে পেরেছেন এবং ওনার গায়ে লেগেছে। ও মা, আমার পার্টি, আমি বলি এবার, আপনার বলার সময় আমি আটকাইনি, আমি একটু বলি। পার্টি সেক্রেটারি বলবো না, বলছেন যে না, মোহাম্মদ সেলিম নাম কেন বলা যাবে না? আপনার পার্টি সেক্রেটারি, আপনি নিজের সময় বলুন। আমাকে যখন সঞ্চালক জিজ্ঞাসা করেছেন এই চ্যানেলের এডিটর যখন জিজ্ঞেস করেছেন, আমি তার উত্তর আমার মতন করে দেব। আপনার বলে দেওয়া রাস্তায় উত্তরটা দেব না। আমি যেরকম আপনি বলছেন কোন প্রার্থী কোথায় পাল্টানো হয়েছে, দল যাকে সিদ্ধান্ত নেবে। আরে আপনারা তো অনুশাসন মানে, এত রেগে যাওয়ার কিছু নেই। আমি একজন প্রতিনিধি হিসেবে আপনি বলুন তো, মোহাম্মদ সেলিমকে আপনাদের দল বলেছে যাও মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ থেকে লড়ো, কলকাতায় তোমার ঠাঁই নেই। উনিও ছিলেন না, মন্ত্রীও ছিলেন না। খুব কুইকলি বলছি, রায়গঞ্জের এই মোয়াটা কংগ্রেস অনেকবার দেখিয়েছেন। দীপা দাশমুন্সি তিনি ভোটে জিতেছেন, কিন্তু রায়গঞ্জে এইমস হয়নি, কিন্তু যে কোনো কারণেই হোক হয়নি। সেই এইমসের যখন এখন উনি আবার এইমসের এই ইস্যুটাকে উস্কে দিচ্ছেন, আমি বলছি অমিত শাহ এসে বলেছেন উত্তরবঙ্গে এইমস হবে, এবং যখন অমিত শাহ বলে দিয়েছেন কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই এইবারে রায়গঞ্জে যখন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কার্তিকবাবু যখন জিতবেন, উত্তরবঙ্গে এইমস হবে, এবং এই ব্যাপারে নিশ্চিত থাকুন। উত্তরবঙ্গের মানুষও কিন্তু বলছেন এতদিন আপনারা এইমস করলেন না কেন? উত্তরবঙ্গে এত আপনার তো হয়ে গেল প্রায় 10 বছর, করলেন না এখন? এটাও কিন্তু প্রশ্ন উঠছে। হ্যাঁ, উত্তরবঙ্গের মানুষ এটাও বুঝতে পেরেছে যে কংগ্রেস বাম আগে বা তৃণমূল তো বলেই দিয়েছিলেন উত্তরবঙ্গে উন্নয়ন, এত উন্নয়নের কথা বলেন, এইমস কেন করতে দেননি মমতা ব্যানার্জি? ইগোর কারণে নাকি ভোট ব্যাংক চলে যাবে? উত্তরবঙ্গের একমাত্র কেন্দ্র যেখানে কিছুটা হলেও তৃণমূল অ্যাডভান্টেজ জায়গায় আছে। বিশ্বদা, তর্ক না করে আমি একটু তথ্যগুলো বলি। যে 7টা সেগমেন্ট রয়েছে অ্যাসেম্বলি, ইসলামপুরে তৃণমূল 37,440 ভোটে এগিয়ে রয়েছে। হ্যাঁ, বিধানসভার সাথে লোকসভা পার্থক্য থাকে। গোয়ালপুখর একটা অ্যাসেম্বলি, যেখানে গোলাম রব্বানী বর্তমানে রাজ্যের মন্ত্রী, ওই একটা অ্যাসেম্বলিতে 73,514 ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে। চাকুলিয়া, এই যে আলী ইমরান ভিক্টরকে দেখাবেন, আমি তাই বলছি না, ভিক্টরকে দেখালেন যে মাধ্যমিক পরীক্ষা ফেল করে সে কি করে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হবে? এটা বেসিক লজিক। যে বিধানসভা নির্বাচনে থার্ড হলো, 28,000 ভোট পেল, বিজেপি পেল 52,000, আমরা পেলাম 86,000,
সে টোটাল জামানত বাজেয়াপ্তে কোনো রকমে করেছে, সে আপনি বলছেন লোকসভায় ফার্স্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রায়গঞ্জ লোকসভায় তৃণমূল এগিয়ে রয়েছে 1,66,000 ভোটে। তার মধ্যে আবার রায়গঞ্জ কেন্দ্র, যেটা বিজেপির পক্ষে, যেটা বলছিলেন যে কৃষ্ণকল্যাণী নিজের অ্যাসেম্বলি সেগমেন্টে 20,000 ভোটে বিজেপি এগিয়েছিল, সেই সেগমেন্টটা তো তৃণমূল লিড নেবে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নর্থ বেঙ্গলে যেটা হাইয়েস্ট মার্জিনে জিতবে, দ্যাট ইজ রায়গঞ্জ কনস্টিটিউয়েন্সি। আমি দেখে নেবো একবার, ছোট্ট করে একবার দেখে নেবো 2019-এর লোকসভা নির্বাচনে রায়গঞ্জের ইসলামপুরে তৃণমূল জিতেছিল 4,000-এর বেশি ভোটে, গোয়ালপুকুরে তৃণমূল এগিয়েছিল, মাফ করবেন, এগিয়েছিল 4,000, গোয়ালপুকুরে এগিয়েছিল 48,000 ভোটে, চাকুলিয়াতে এগিয়েছিল 7,000-এর বেশি ভোটে, করণদিঘিতে বিজেপি এগিয়েছিল 15,000 ভোটে, হেমতাবাদে বিজেপি এগিয়েছিল 6,000 ভোটে, কালিয়াগঞ্জে বিজেপি এগিয়েছিল 56,000 ভোটে, আর রায়গঞ্জে বিজেপি এগিয়েছিল 42,000 ভোটে। 2021-এর বিধানসভা নির্বাচন, ইসলামপুরে তৃণমূল জিতেছিল 37,000 ভোটে, গোয়ালপুকুরে জিতেছিল 73,000 ভোটে, চাকুলিয়াতে 33,000 ভোটে, করণদিঘিতে 36,000 ভোটে, আর হেমতাবাদে তৃণমূল জিতেছিল 27,000 ভোটে। কালিয়াগঞ্জে বিজেপি জিতেছিল 21,000 ভোটে, রায়গঞ্জে বিজেপি জিতেছিল 20,000 ভোটে। রায়গঞ্জে 2019 সালে বিজেপি পেয়েছিল 41%, তৃণমূল পেয়েছিল 36%, বাম কংগ্রেস মিলিত হয়ে ধরলে পেয়েছিল 21%, আর 21-এর বিধানসভা ভোটে 38%। আরেকবার দাও গ্রাফিক্সটা, আরেকবার দেখি, আরেকবার দেখি, 38%, তৃণমূল 51%, আর বাম কংগ্রেস 8%। অর্থাৎ 19-এর লোকসভা ভোটে বিজেপি জিতেছিল 60,000 ভোটে, আর 21-এর লোকসভা ওয়ারি ফলে 1,66,000 ভোটে তৃণমূল এগিয়ে রয়েছে। এই লোকসভা নির্বাচনে রায়গঞ্জে যে 7টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ, এই দুটোয় হিন্দু ভোটের সংখ্যা সব থেকে বেশি, প্রায় 80%। বাদবাকি যে 5টি বিধানসভা রয়েছে, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদে, এখানে মাইনরিটি ভোট কিন্তু 50% থেকে 72% রয়েছে। এই জায়গাগুলোতে মাইনরিটি ভোট যদি ভাগ হয়, যদি কোনোভাবে ভাগ হয়, ভিক্টর যতটা ভোট টানতে পারবেন তার উপর নির্ভর করছে কিন্তু দুই প্রার্থীর ভবিষ্যৎ। শিবাজিদা, আজকে কিন্তু এরকমই একটা মাইনরিটি ভোটের জায়গায় আমি দেখলাম, ভিক্টর গিয়েছিলেন, সেখানে জয় বাংলা তাকে স্লোগান দেওয়া হচ্ছে, তাতে উনি বললেন এটা মুজিবুর রহমানের স্লোগান, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আজকে, এবং আমি জানি না বডি ল্যাঙ্গুয়েজ পড়া নিয়ে এটাতে কনিনিকারা আমাদের উপর একটু ক্ষুব্ধ হবে হয়তো, আজকে যেটার কথা বলছিলেন বারবার, ভিক্টর খুবই ভালো বক্তা এবং ভিক্টর খুব অ্যাক্টিভ, এবং আমি দেখেছি পপুলারও অনেক জায়গায়। কিন্তু ভিক্টরের আজকে যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা দেখলাম, নৈতিক জয়ের কথা যেভাবে বলছেন, আমার ডাউট আছে যে ভিক্টরের ওই পরিমাণ ভোটটা নিয়ে যেতে পারছেন কিনা। না হলে কিন্তু আমরা যদি পার্সেন্টেজে দেখি, যদি আমরা যদি পার্সেন্টেজ এটা দেখি, 51 আর 38, এইটা কিন্তু একটা বড়, এটা যদি 5-6%, 7%ও চলে যায়, তাহলেও কিন্তু একটা বড় মার্জিন। 2019-এর লোকসভা ভোটে ওখানে দাঁড়িয়েছিলেন সিপিআইএম এর মোহাম্মদ সেলিম আর কংগ্রেসের দীপা দাস মুন্সি, দুজনের মিলিত ভোট ছিল, আমি যতদূর মনে পড়ছে, প্রায় 2,60,000-এরও বেশি। এই ভোটের যদি ভিক্টর অর্ধেক টানতে পারেন তবেই কিন্তু টালমাটাল হতে পারে, আর যদি টানতে না পারেন তাহলে কিন্তু এখানে তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে। আপাতত সোজা সাপটা এখানেই শেষ করছি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য।